একদিন সাধু বাবার ওখানে গিয়া দেখি শ্রীশবাবুর সহিত ৩-৪ জন ভদ্রলোক দৈব ও পুরুষকার লইয়া ঘোরতর তর্কযুদ্ধ লাগাইয়াছেন। শ্রীশবাবু বড় ভালো লোক, সুকিয়া স্ট্রিটেই বাড়ি। জ্ঞান ও ভক্তিতে সাধুর ভক্তিদিগের অগ্রণী বলিলেও অত্যুক্তি হয় না। তিনি আমায় যথেষ্ট ভালোবাসিতেন এবং আজও তাঁহার ভালোবাসার এক তিল কমে নাই। আমি ভদ্রলোক দিগের বাগযুদ্ধের মধ্যে আসিয়া সমস্ত দেখিয়া শুনিয়া স্তম্ভিত হইয়া গেলাম। শ্রীশবাবুকে বরাবর শান্ত হইতে বলায় তিনি কার্যের ভান করিয়া সেই গৃহ পরিত্যাগ করিলেন, কিন্তু তিনি উঠিয়া গেলেও অবশিষ্ট কয়জনের মধ্যেই সেই তর্কযুদ্ধ ভীষণ আকার ধারণ করিল। কেউ দৈবকে উচ্চে স্থান দিতেছে, কেহ বা পুরুষকারকে শ্রেষ্ঠ বলিতেছে। আমি বলিলাম, মহাশয়, আপনারা দয়া করে চুপ করুন। সাধুর আশ্রমে শান্তি স্থানে এসে এরকম তর্ক বিতর্ক করা বড়ই দুঃখের কথা। একজন বলিল, আচ্ছা, আপনাকেই না হয় মধ্যস্থ করা হলো, আপনি যা হয় একটা মীমাংসা করুন। আমি বলিলাম, দৈব ও পুরুষকার আমার নিকট দুই সমান, কেহ ছোট নয়, কেহ বড় নয়। জীবের মায়ার আবরণে দৈব ও পুরুষকার দুই আবৃত। মায়ার আবরণ কেটে গেলে দৈব ও পুরুষকারের কোনো ক্রিয়া থাকে না। একটি বীজ যেমন আবরণের মধ্যে দুই অংশে যুক্ত থাকায় কৃষক কর্তৃক রোপিত হলে ফল উৎপাদনের নিমিত্ত অঙ্কুরিত হয়, সেইরূপ দৈব ও পুরুষকার দুই অংশে এক হয়ে জীবের মায়া আবরণের মধ্যে এমনভাবে অবস্থান করছে যে জীব যখনই অহংচালিত হয়ে কাজ করে তখনই দৈব ও পুরুষকার জীবের কর্মক্ষেত্রে সুফলদানের নিমিত্ত কার্যকরী হতে থাকে। বীজের এক অংশ না থাকলে যেমন অপর অংশ অঙ্কুরিত হয় না, তেমনি কেবল দৈব বা কেবল পুরুষকার কর্মফল প্রদান করে না। আবার বীজ যদি ভর্জিত বা আবরণমুক্ত হয়, তাহা হইলেও যেমন অঙ্কুরিত হয় না, তেমন জীব বিবেকী ও মায়ামুক্ত হলে আর দৈব পুরুষকারের কোনো সম্বন্ধ থাকে না। তখন তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্তস্মি তথা করোমি, এই বাক্যের সার্থকতা সম্পন্ন হয়। একজন বলিয়া উঠিলেন, আপনার উদাহরণটা আমি ভালো বুঝতে পারলাম না। আমি তখন একটু হাসিয়া বলিলাম, শাস্ত্রের দোহাই না দিলে, দু একটা শ্লোক না বলতে পারলে জ্ঞানীরা সহজে কথা গ্রহণ করতে পারেন না। শাস্ত্রে বলে কি জানেন, একটি চাকায় যেমন রথ চলে না, তেমন কেবল দৈব বা কেবল পুরুষকার দ্বারা জীব কর্মফল লাভ করতে পারে না। তবে কি আপনি বলতে চান দুয়েরই প্রয়োজন? এই জগতে দুই ছাড়া আর কিছুই নেই? না, দুয়ের সংযোগ ছাড়া কিছু হয় না। অন্ধকার আছে বলেই আলো আছে, দুঃখ আছে বলেই সুখ আছে, নরক আছে বলেই স্বর্গ আছে, মন আছে বলেই আত্মা আছে, অজ্ঞান আছে বলেই জ্ঞান আছে, অবিদ্যা আছে বলেই বিদ্যা আছে, অসৎ আছে বলেই সৎ আছে, প্রকৃতি আছে বলেই পুরুষ আছে। এক কথায় বলতে গেলে, যেমন সৃষ্টি আছে বলেই প্রলয় আছে, তেমন পুরুষকার আছে বলেই দৈব আছে। সৃষ্টিকে বাদ দিলে যেমন প্রলয় বলে কিছু থাকে না, তেমন পুরুষকার বাদ দিলে দৈব বলে কিছু থাকে না। পুরুষকার কর্ম, দৈব কর্মফল, দুই জীবেতে ওতপ্রোতভাবে রয়েছে। কর্ম ও কর্মফলের বাইরে গিয়ে যদি কেউ দাঁড়াতে পারে, তার পক্ষে কিছুই নেই। সেই বলতে পারে, যথা নিযুক্তস্মি তথা করোমি। এমন সময় সাধু আসিয়া গৃহে প্রবেশ করিলেন। আমরা সকলে চুপ করিলাম। সাধু জিজ্ঞাসা করিলেন, কি কথাবার্তা হচ্ছে? শ্রীশবাবুর এক গোড়া ভক্ত বলিয়া উঠিলেন, অন্নদাবাবু শ্রীশবাবুকে সরিয়ে দিয়ে নিজেই দৈব ও পুরুষকার সম্বন্ধে মীমাংসা করছেন। এদের বোঝাচ্ছেন দৈব ও পুরুষকার দুই এক। এ কথা শুনিয়া সাধু আমার দিকে চাহিলে আমি বলিলাম, উনি মোটেই শোনেননি। দুই এক
কথা আমি একবারও বলিনি। আমি বলেছি দুই সমান। ভক্তপ্রবর বলিলেন, ওই তার নামই তাই, যাকে বলে শিলা তাকেই বলে শালগ্রাম। আমি একটু অপ্রস্তুত হইয়া চুপ করিলাম। অন্যান্য ভক্তেরাও আর তাহার কথার উপর কোনো কথা বলিল না দেখিয়া সাধু বলিলেন, শ্রীশবাবুর কথার উপর কথা কওয়া মূর্খামি বই, আর কি বলবো। দেখো অন্নদা, তুমি এখানে এসে চুপ করে বসে থেকো, কে কি বলে শুনে যেও, পাণ্ডিত্য দেখাতে যেও না, তাতে সবারই নিন্দে হবে। কে কিভাবে আসে জানো না তো। এইরূপ মিঠে করা দুই চারি কথা বলিতে বলিতে সাধু চলিয়া গেলেন। সাধুর অন্তর্ধানের সঙ্গে সঙ্গে আমিও প্রস্থান করিলাম। পথে যাইতে যাইতে ভাবিলাম, শ্রীশবাবু যোগবাশিষ্ঠখানি চর্বিত চর্বণ করিয়াছেন, আর আমি তো অজমূর্খ। সত্যই ওরূপ সভায় আমার কথা কওয়া ঠিক হয় নাই। মনে মনে প্রতিজ্ঞা করিলাম, আর কখনো সাধু বাবার বাড়ি জ্ঞানের চর্চা করিব না।